আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি উত্তর রাখাইন রাজ্যের একটি সক্রিয় রোহিঙ্গা বিদ্রোহী দল, যাদেরকে সংক্ষেপে আরসা নামে ডাকা হয়। এই বিদ্রোহী গোষ্ঠী পূর্বে হারাকা আল ইয়াকিন নামে সুপরিচিত ছিল। দলটির লক্ষ্য মায়ানমারে রোহিঙ্গাদের জন্য একটি গণতান্ত্রিক মুসলিম রাজ্য প্রতিষ্ঠা করা। তবে মায়ানমার সরকার সন্দেহ প্রকাশ করে দলটির সাথে বিদেশি ইসলামী জঙ্গি সংগঠনের সম্পর্ক রয়েছে। সরকারের সেই দাবিকে ভিত্তিহীন ঘোষণা করে আরসা জানিয়েছে, রোহিঙ্গাদের অধিকার সুরক্ষিত করাই তাদের মূল উদ্দেশ্য। বিশ্বপ্রান্তরের আজকের ভিডিওতে আমরা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। মায়ানমার দেশটির জন্মের পর থেকেই আরাকান রাজ্য অবহেলার শিকার হয়ে আসছে। এই অবহেলিত রাজ্যের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হচ্ছে রোহিঙ্গা। একসময় ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে আরাকান রাজ্যে আসা এই সংখ্যালঘু জনগোষ্ঠীকে মায়ানমারের অধিবাসী মনে করে না সেখানকার সরকার। এছাড়াও সংখ্যাগুরু সম্প্রদায় বৌদ্ধ আরকানিসরাও রোহিঙ্গাদের ঘৃণা করে। ফলে যুগ যুগ ধরেই এ দুটি জনগোষ্ঠীর মধ্যে তীব্র লড়াই চলে আসছে। এরই ধারাবাহিকতায় ২০১২ সালে বৌদ্ধ মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র দাঙ্গা হয় এবং এতে বৌদ্ধদের হাতে অনেক রোহিঙ্গা মুসলমান নিহত হন। এরই পরিপ্রেক্ষিতে হারাকা আল ইয়াকিন নামে একটি সংগঠন তৈরি হয়। এই দলের নেতারা গ্রামবাসীদের কাছে গিয়ে তাদের দলে অন্তর্ভুক্ত হতে অনুরোধ করেন। হারাকা আল ইয়াকিনের দাবি, রোহিঙ্গাদের উপরে সকল নির্যাতন তারা বন্ধ করবে। এ সময় তারা গ্রামে গ্রামে বাঁশের লাঠি নিয়ে ঘুরত আর নিশ্চিত করত মুসলিমরা ঠিকমতো মসজিদে নামাজ পড়ছে কিনা। একই সাথে হারাকা আল ইয়াকিনের সদস্যরা সীমানা পেরিয়ে বাংলাদেশে এসে জঙ্গিদের কাছে অত্যন্ত গোপনে অস্ত্র চালনার প্রশিক্ষণ নেন। এরপর ২০১৬ সালের অক্টোবর মাসে হারাকা আল ইয়াকিন মায়ানমার সীমান্তে নিরাপত্তা রক্ষীদের উপরে আক্রমণ করতে থাকে। তাদের হামলায় ৯ জন সীমান্ত কর্মকর্তা এবং ৪ জন সৈন্য নিহত হয়। এই সময় সংগঠনটি নতুনভাবে দ্য আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা নামে আত্মপ্রকাশ করে। এর প্রধান নেতা আতাউল্লাহ আবু আম্মার জুন্ননি এক ভিডিও বার্তায় সীমান্তে হামলার কথা স্বীকার করেন। আরসা নেতা আতাউল্লাহর জন্ম পাকিস্তানের করাচিতে এক রোহিঙ্গা পরিবারে। তবে তিনি বড় হয়ে উঠেছেন সৌদি আরবে এবং সেখানে পড়াশোনা শেষ করে মসজিদে ইমামতিও করেছেন। পরবর্তীতে মায়ানমারে এসে রোহিঙ্গাদের জন্য সশস্ত্র আন্দোলন শুরু করেন তিনি। ২০১৬ সালে আত্মপ্রকাশের পর থেকেই মায়ানমার সেনাবাহিনী হামলা শুরু করে রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী আরসা সদস্যদের উপরে। সে বছরের নভেম্বরে তারা ঘোষণা করে তাদের হামলায় ৬৯ জন আরসা সদস্য নিহত হয়েছে। একই বছরের ডিসেম্বরে জানা যায় সৌদি আরব ও পাকিস্তানের বিভিন্ন ব্যক্তিদের সাথে আরসার যোগাযোগ রয়েছে। একই সাথে দলের সদস্যরা আফগান ও পাকিস্তানি যোদ্ধাদের কাছে গোপনে প্রশিক্ষিত হচ্ছেন। তবে সবকিছুই অস্বীকার করেছে রোহিঙ্গা স্যালভেশন আর্মির মুখপাত্ররা। ওদিকে ২০১৭ সালের জুন মাসে আরসার প্রশিক্ষণ ক্যাম্পে হামলা করে মায়ানমার সেনাবাহিনী। শুধু তাই নয়, সে বছরের জুলাই মাসে সরকার দাবি করে ৫০-এরও বেশি বেসামরিক জনগণকে অপহরণ করেছে আরসা। বরাবরের মতো সেটি অস্বীকার করলেও আগস্ট মাসে পুলিশ ফাঁড়ি এবং সেনাঘাঁটিতে হামলার দায় স্বীকার করে নেয় এই আরাকান বিদ্রোহী গোষ্ঠী। এ সময় সেনাবাহিনীর সাথে আরসার তীব্র যুদ্ধ শুরু হলে দুই পক্ষই বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। দুঃখজনকভাবে দুই পক্ষের হামলাতেই অসংখ্য নিরীহ ও বেসামরিক মানুষ নিহত হন। একই সাথে আরসার নামে হিন্দু ও বৌদ্ধ ধর্মের মানুষদের হত্যা করার অভিযোগও আনা হয়। আরসার বিরুদ্ধে একের পর এক জঙ্গি হামলার অভিযোগ আসতে থাকে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার জানায় তারা পাকিস্তানি জঙ্গিদের সাথে আরসার যোগাযোগ নিয়ে তদন্ত করছে।
সে তদন্তের ফলাফল জানা না গেলেও 2018 সালে আরসা মায়ানমার সেনাবাহিনীর উপরে হামলা অব্যাহত রাখে। এরপর 2019 সালে তাদের হামলায় 6 জন বাংলাদেশের পুলিশ অফিসার আহত হন। বিস্ময়করভাবে এই সময় বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে হত্যার ঘটনাও বেড়ে যায়। ধারণা করা হয় মায়ানমার সেনাবাহিনীর সমর্থক সন্দেহে আরসার সদস্যরা এই হত্যাকাণ্ড ঘটায়। তাই বাংলাদেশের মিডিয়া এসব খুনের ঘটনার জন্য আরসাকেই দায়ী করে। তবে বরাবরের মতো এসব হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আরসা। অবশ্য পরবর্তী প্রায় 1 বছরের বেশিরভাগ সময়ই আরসা প্রায় নিষ্ক্রিয় থাকে। এ সময় দলটিকে পুনর্গঠিত করা হয় এবং তারা নতুনভাবে শক্তি সঞ্চয় করে। আর সেই শক্তির প্রকাশ ঘটে 2020 সালের মে ও জুন মাসে, যখন আবার তারা পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর উপরে হামলা করে। এবারও দুই পক্ষের আক্রমণ ও পাল্টা আক্রমণে অনেক নিরীহ মানুষ নিহত হয়। তবে শুধু মায়ানমার নয়, আরসা বাংলাদেশের শরণার্থী শিবিরেও তাদের কার্যক্রম পরিচালনা শুরু করে। ফলশ্রুতিতে 2021 সালে আরসা একটি বড় ধরনের অপারেশন পরিচালনা করে বাংলাদেশেই। টেকনাফে অবস্থান করা শরণার্থীদের মধ্যে জনপ্রিয় রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে হত্যা করে তারা। মোহাম্মদ মুহিবুল্লাহ রোহিঙ্গাদের অধিকার নিয়ে নিয়মিত কথা বলতেন। এই দরিদ্র জনগোষ্ঠীর কাছে তিনি খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছিলেন, কিন্তু তার মনোভাব ও জনপ্রিয়তা মেনে নিতে পারেনি বলে তাকে নৃশংসভাবে হত্যা করে আরসা, যদিও তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। তবে বাংলাদেশ পুলিশ নিশ্চিত করেছে এই রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন আরসা সদস্যের হাতেই। এছাড়াও বাংলাদেশে অবস্থান করা কিছু রোহিঙ্গা শরণার্থী জানান, আরসা তাদেরকে অস্ত্র দিয়ে শরণার্থী শিবিরের আইন ভঙ্গ করতে উৎসাহিত করছে নিয়মিত। দুর্ভাগ্যজনকভাবে 2021 সালে উখিয়ার এক শরণার্থী ক্যাম্পের মাদ্রাসায় হামলা করে 6 জনকে হত্যা করা হয়। এই ঘটনার প্রত্যক্ষদর্শীদের মতে হামলাকারীরা ছিলেন আরসার সদস্য। শুধু তাই নয়, 2022 সালের জুলাই মাসে উখিয়ার মাদ্রাসায় হত্যাকাণ্ডে আরসার ফতোয়া কমিটির চেয়ারম্যান নূর মোহাম্মদ এবং কমান্ডার আবু বাক্কারকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। এর কিছুদিন পর র্যাব ঘোষণা করে তারা 2022 সালের প্রথম 6 মাসে 434 জন আরসা সদস্যকে গ্রেফতার করেছে। তবে আরসা কেবল বাংলাদেশের শরণার্থী শিবিরেই নয়, অন্যান্য বিদ্রোহী রোহিঙ্গা সশস্ত্র গ্রুপের সাথেও লড়াইয়ে জড়িয়ে পড়েছে। বাংলাদেশের নাইখাংছড়ি উপজেলায় তারা আরেক বিদ্রোহী গোষ্ঠী রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। ফলে শরণার্থী শিবিরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং আরসা কমান্ডার হাফিজুর রহমান সহ 6 জন সদস্যকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। এতেও অবশ্য আরসাকে থামানো যায়নি। 2023 সালের 6 জুলাই তারা আরেক জনপ্রিয় রোহিঙ্গা নেতা মোহাম্মদ এবাদুল্লাহকে হত্যা করে কক্সবাজারে। ফলশ্রুতিতে আরও কয়েকজন আরসা নেতা গ্রেপ্তার হন বাংলাদেশে। সব মিলিয়ে বলা যায়, আরসা একটি স্বাধীন আরাকান রাজ্যের জন্য লড়াই করা সংগঠন, যারা মায়ানমারের সামরিক সরকার আর বৌদ্ধ সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হল, নিজেদের মতবাদের বিরুদ্ধে গেলে তারা রোহিঙ্গাদেরকেও ছাড় দেয় না। তাই রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার নিয়ে লড়াই করলেও আরসাকে নিয়ে বিতর্কও কম নেই। তাদের এমন বিতর্কিত কর্মকাণ্ড ছড়িয়ে পড়েছে বাংলাদেশের শরণার্থী শিবিরেও। এই নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে আরসা সংগঠনটি। তাই সকল বিতর্ক পেছনে ফেলে আরসা রোহিঙ্গাদের অধিকারে সত্যিকারের মানবদরদী সংগঠন হয়ে উঠুক, এমনটাই কামনা করে বিশ্বের সবচেয়ে নির্যাতিত সংখ্যালঘু এই রোহিঙ্গা জনগোষ্ঠী। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির মতো এমন আরও সংগঠন সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।